রাত হয়ে গেছে, সারাদিন অফিস করে বাড়ি ফিরে এসেছেন। এখন খুব ক্লান্ত, বেডের মধ্যে শুয়ে শুয়ে বিশ্রাম করছেন এবং মোবাইলটা স্ক্রল করছেন। একটু পরে ঘুমিয়ে পড়বেন। এখন মনে মনে ভাবছেন যে আপনি ইয়ারলি 6 লাখ টাকা ইনকাম করেন এবং এই ইনকামে আপনার বাবা মা আপনার উপর অনেকটা গর্বিত। কিন্তু আপনি হঠাৎ ভাবলেন যে চলোই না ক্যালকুলেশন করে একটু দেখা যাক যে একটা বাড়ি নিতে চান আপনি, তাহলে বাড়ির দাম এখন কি চলছে। আপনি সঙ্গে সঙ্গে মোবাইল থেকে গুগল সার্চ করলেন এবং আপনার এরিয়ার মধ্যে, আপনি মনে করুন ব্যাঙ্গালোরের মধ্যে আছেন, কোনো আইটি ফার্মের মধ্যে কাজ করেন এবং আপনার এরিয়ার মধ্যে যে আপনি ওই লোকালিটির মধ্যে বাড়ি খুঁজছেন। যখনই আপনি বাড়ির দাম চেক করতে বসলেন তখন আপনার মাথা খারাপ হয়ে গেল। বাড়ির দাম শুরুই হচ্ছে মোটামুটি 70-75 লক্ষ টাকা থেকে। আপনার তো মাথা খারাপ যে 70-75 লক্ষ টাকা থেকে যদি বাড়ির দাম শুরু হয়, তাহলে প্রায় তো আমার যে ইনকাম এই স্যালারিতে তো 12 বছর লেগে যাবে আমার বাড়িকে অ্যাফোর্ড করতে। তাও যদি আমি না খেয়ে না দিয়ে বাড়ি অ্যাফোর্ড করতে চাই, মানে এই টাকাতে খাওয়া দাওয়াও করা যাবে না। আর 12 বছর পর আমি যখন গিয়ে ওই টাকাটা জমাতে পারবো, তখন তো ওই বাড়ির দাম প্রায় 1-1.5 কোটি টাকা হয়ে যাবে। তাহলে তো বাড়ি অ্যাফোর্ডই করতে পারলাম না, 24 বছর লেগে যাবে। তাহলে কি করে অ্যাফোর্ড করতে পারবো? খুব চিন্তা হলো। তখনই ভাবলেন যে বাড়ি আবার ক্যাশ টাকাতে কে অ্যাফোর্ড করে? বাড়ির জন্য তো সবাই হোম লোন নেয়, সবাই হোম লোনেই বেশিরভাগ বাড়ি নেয়। তাহলে হোম লোন একবার ক্যালকুলেট করে দেখা যাক। তো কোনো না কোনোভাবে আপনি সিদ্ধান্ত নিলেন যে 10 লাখ টাকা আমি ম্যানেজ করে নেবো এদিক ওদিক সেদিক থেকে। তো 10 লাখ টাকা ডাউন পেমেন্ট করার পরে তারপরেও 60 লাখ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো এই 60 লাখ টাকার উপরে আপনি ইএমআই ক্যালকুলেটার চেক করলেন, যে ইএমআই দেখলেন যে কত টাকা করে পার মান্থ আপনার ইএমআই হচ্ছে। দেখলেন 50-55 হাজার মতো ইএমআই হচ্ছে। তো 50-55 হাজার তো আপনি ইনকামই করেন পার মান্থ। তো পার মান্থ আপনি যদি 50-55 হাজার ইনকাম করেন, তাহলে আপনি সেই বাড়িটা কী করে অ্যাফোর্ড করবেন? ইএমআই তো দিতে পারবেন না। তো এই সিচুয়েশনে আপনি ফাইনালি ফেড আপ হয়ে গেলেন এবং সিদ্ধান্ত নিলেন যে যাও, বাদ দাও, ওসব বাড়িটারি ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। ভবিষ্যতে দেখা যাবে। আর কেই বা দেখেছে ভবিষ্যৎ কি হবে কি না হবে? এত ইনকাম করে আমি করবো বা কি? তো এই যে এখন ইনকাম করি, এখন আমি আজকের লাইফকে এনজয় করি, পরে যা হবে দেখা যাবে। সিচুয়েশন এরকমভাবে চলুক, বাড়িটারি কেনার আর কোনো ক্ষমতা আমার নেই, তো ভবিষ্যৎ ভেবে আর কোনো কাজ নেই। ভবিষ্যতে আমি বাড়ি কিনতেই পারবো না। আর এই সময় আপনার মোবাইলে একটা ব্লিঙ্কিট বা সুইগি বা জোম্যাটো থেকে কোনো একটা ডেজার্টের নোটিফিকেশন এলো। আপনার কিন্তু খাওয়া হয়ে গেছে, রাত হয়ে গেছে, আপনার পেট ভর্তি, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি দেখলেন থাক, যে ইনকাম করে একটু খাওয়া দাওয়া করা যাক। আপনি ওই রাত্রের মধ্যে অনলাইনে 1 ক্লিকে কোনো একটা ডেজার্ট অর্ডার করে দিলেন, সঙ্গে কোল্ড ড্রিঙ্ক অর্ডার করে দিলেন বা এক্সট্রা কোনো পার্কস অর্ডার করে দিলেন, আর আপনার বিল হয়ে গেল প্রায় 450-500 টাকা। এই টাকাটা আপনি ইনস্ট্যান্টলি খরচা করে দিলেন। কেন খরচা করলেন? কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ডে কন্টিনিউ এটা চললো যে এত ইনকাম করে তো কোনো লাভ নেই, বরং নিজের লাইফটাকে একটু এনজয় করা যাক। কারণ বাড়ি তো কিনতে পারবো না, ঘর তো কিনতে পারবো না, আর ভবিষ্যতে যা হবে তখন দেখা যাবে। আর এই ভাবনা চিন্তার কারণে আপনার যখন দরকারও নেই, তখন আপনি ডেজার্টটা অর্ডার করে দিলেন। আর এটাকেই বলা হয় ফাইন্যান্সিয়াল নিহিলিজম। যখন আপনি ভাবছেন যে আপনি যা ইনকাম করছেন সেটা দিয়ে তো আপনার লাইফের কোনো গোলই অ্যাচিভ করতে পারবেন না আপনি। ফিউচার যে কবে আসবে না আসবে, ফিউচার হতে হতে তো বুড়ো হয়ে যাবেন আপনি। তাহলে আপনি এখন যে লাইফটা আছে সেটাকে আপনি এনজয় করুন, সেটাতেই খরচা করুন, প্রচুর পরিমাণে খরচা করুন এবং নিজের জন্য বাঁচুন। ভবিষ্যৎ কে দেখেছে? ভবিষ্যতে যা হবে দেখা যাবে। আর এখানেই আপনি করছেন সবথেকে বড় ভুল। কারণ আমরা এখন প্রত্যেকজন জেনজি বা মিলেনিয়াল এই ফাইন্যান্সিয়াল নিহিলিজমের মধ্যেই ফেসে আছি। আমরা ভাবছি আমরা বোধহয় লাইফে আমাদের কোনো গোলই অ্যাচিভ করতে পারবো না। এই যে আমি যে টাকা সেভ করছি, টাকা ইনভেস্ট করছি, কার জন্য করছি, কিসের জন্য করছি, কিছুই তো করতে পারবো না। তো কি করা যায়? এই ফাইন্যান্সিয়াল নিহিলিজম থেকে আমি বেরোবো কীভাবে? তো আজকের ভিডিওতে আমরা বুঝবো যে এই যে সিচুয়েশন এখন প্রত্যেকটা মিলেনিয়াল বা জেনজি যারা তাদের 20s বা 30s মধ্যে রয়েছেন, তারা কি করবেন, কীভাবে এই সিচুয়েশন থেকে বেরোবেন এবং ফাইন্যান্সিয়াল নিহিলিজমকে বিট কী করে করতে পারবেন। তো প্রথমত আমরা যদি আগেকার ডেটা দেখি, তাহলে দেখবো যে 10-12 বছর আগে যারা আইটি প্রফেশনালে জব করতো বা নতুন করে আইটি কোম্পানিতে জব করতো, তো ফ্রেশার মোডে তারা মোটামুটি ওই স্যালারি পেতো 3.5-4 লাখ টাকা। আর 10 বছর পরে এসে এই স্যালারির যে ইনক্রিমেন্ট হয়েছে বিশাল কিছু, তা তো নয়। এই স্যালারি এখন 4.5-5 লাখ টাকা চলছে। তাহলে এমন কিছু কিন্তু স্যালারির ইনক্রিমেন্ট কিন্তু এখনও হয়নি। এবার আপনি যদি দেখেন যে হাউস প্রাইসের সাথে একটা স্যালারির একটা রেশিও হয়, মানে ইয়ারলি ইনকামের একটা রেশিও হয়, যেটা আগে ওই মুম্বাই, দিল্লি বা চেন্নাই বা কলকাতার মতো শহরে যদি আপনি থাকতেন, যেটা আগে মোটামুটি ওই 4-5-6 ম্যাক্সিমাম ছিল, সেখান থেকে এখন বেড়ে কোথাও যদি মুম্বাইয়ের মতো জায়গায় তো 14 হয়ে গেছে, মানে 7 থেকে 5-6 থেকে 14 হয়ে গেছে, বা বাকি কলকাতার মতো জায়গাতেও সেটা 6-7 হয়ে গেছে, মানে ডাবল হয়ে গেছে, ডাবলেরও বেশি হয়ে গেছে। মানে আমি এটা বলতে চাইছি যে আপনি যে ইনকাম করেন, যেটা ইয়ারলি ইনকাম করেন, সেটা আগে যদি 6 বছর বা 7 বছরের মধ্যে সেই বাড়ি অ্যাফোর্ড করতে পারতেন, সেটা এখন 12 বছর 13 বছর হয়ে গেছে। তাও যদি আপনি না খেয়ে না দিয়ে সমস্ত টাকাকে সেভিংস করেন তবে পসিবল, যেটা তো হিউম্যানলি পসিবল নয়। তো খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে বলে, ঘর কেনা আমাদের ধরাছোঁয়ার বাইরে। তো তাহলে আমরা যদি ঘর নাই কিনতে পারি, তাহলে এই জেনজি বা মিলেনিয়াল যারা এখন ইনকাম করছে, তাদের সমস্ত টাকা যাচ্ছে কোথায় তারা টাকাগুলো খরচা করছে? আপনি যদি রিসেন্ট ডেটাও চেক করেন যে তারা অনলাইনে ফুড অর্ডার করছে। ফুড ডেলিভারি বিজনেস এখন চরম পরিমাণ বাড়ছে, মানে 60 থেকে 70 হাজার কোটি টাকায় ফুড ডেলিভারি এখন পৌঁছে গেছে। তো ফুড ডেলিভারিতে তারা খরচা করছে এবং এখন জেনজি মিলেনিয়ালের মধ্যে একটা এসেছে, তাদের 650% ইনক্রিজ হয়েছে। একটা রিপোর্ট আমাদেরকে এটা বলছে প্রায় 650% ট্রাভেলে ইনক্রিজ হয়েছে। মানে তারা ট্রাভেলিং করছে। ট্রাভেলিং কেন করছে? যে তারা এই লেভেলেই চাইছে যে লাইফের মধ্যে একটা এক্সপিরিয়েন্স করে নিই, এই সময় একটা এক্সপিরিয়েন্স গেন করতে হবে। কারণ সবসময় দেখবেন ইয়াং জেনারেশনের মধ্যে একটা কথা শুনবেন যে বুড়ো বয়সে আবার ট্রাভেল করে
কী করবো, বুড়ো বয়সে তো ঘুরতে যেতে পারবো না, হাঁটতে ব্যথা করবে, পায়ে ব্যথা করবে। তাহলে এখন সেই ট্রাভেলটা আমরা করে নিই, এক্সপিরিয়েন্স গেন হবে। কারণ বাড়িঘর তো কিনতে পারবো না, ইনভেস্টমেন্ট করে বাড়িঘর কোনো দিন আসবে না। তাহলে এখন যে টাকা ইনকাম করছি সেটা ভবিষ্যতের জন্য রাখার কোনো দরকার নেই। সেই টাকা এখন ঘুরি ফিরি, মজা করি, পার্টি টার্টি করি, ভালো করে একটু বাঁচি। আর এই সময় তো ইউপিআই তো রয়েছে, ইজি ট্রানজ্যাকশন। আগে যদি আপনি বিচার করেন, যখন ইউপিআই ছিল না তখনকার কথা আমি বলবো, তখন দেখবেন মানুষকে যদি টাকা তুলতে যেতে হতো তাহলে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াতে হতো, কিংবা এটিএমে দাঁড়াতে হতো। এটিএম থেকে আপনি মনে করুন 500 টাকা নিয়ে এলেন, সেই 500 টাকা দোকানে যদি খরচা করতে যেতেন, খরচা তো করতেই পারতেন না, কারণ দোকানের কাছে খুচরো ছিল না। এইদিক ওদিক সেদিক থেকে নেওয়ার পরে যদি খুচরো করেও নিতেন, তারপরে গিয়ে ওই টাকাটা খরচা করতে পারতেন আপনি। কিন্তু এখন খুব ইজি, আপনি ডমিনোজে গেছেন, 573 টাকা বিল হয়েছে, চট করে মোবাইলটা বার করে টাক 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 পেমেন্ট। আপনি ধরুন ট্রাভেল করবেন, অনলাইনের মধ্যে টিকিট বুক টাক 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 ইমিডিয়েটলি হয়ে গেল। বিভিন্ন ডেটা এটা বলছে যে এখন জেনজি বা মিলিনিয়ানরা সব থেকে বেশি ট্রাভেল করছে এবং সব থেকে বেশি তারা ইউপিআই স্পেন্ডিং করছে, এবং ট্রানজ্যাকশন যেগুলো হচ্ছে 100% 200% ট্রানজ্যাকশনের ইনক্রিজও হয়েছে। মানে সবাই এখন জেনজি মিলিনিয়ানরা খরচা করতে ব্যস্ত, তাদের টাকা কোনো না কোনো দিকে এদিক ওদিক সেদিকে এটা ওটা সেটাতে খরচা। আর 10 টাকা 15 টাকার পেমেন্ট তো ইমিডিয়েটলি আমরা অনলাইনে করতেই থাকি। ভাবুন তো, আপনার যদি টাকা আজকে পকেটের মধ্যে থাকতো, তাহলে কি 10 টাকা 15 টাকা 10 টাকা 15 টাকা হুটপাট খরচা কি আপনি করতে পারতেন রিয়েলিটিতে? কিন্তু ইউপিআই আসার পরে আমাদের কাছে ফিলই হয় না, আমাদের কাছে একটা ইমোশনাল বায়াস হয়ে গেছে এখন, যে ঠিক আছে তো ওই পেমেন্ট করে দাও অনলাইনে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর এটা ছাড়াও সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, এখন যারা তাদের 20s বা 30s মধ্যে রয়েছে, তারা প্রচুর পরিমাণ ক্রেডিট কার্ডের লোন নিচ্ছে। কারো কাছে একটা ক্রেডিট কার্ড, কারো কাছে দুটো, কারো কাছে তিনটে। ইভেন ক্রেডিট কার্ড নিয়ে বন্ধু বান্ধবদের মধ্যে কম্পিটিশন, যে ভাই তোর কাছে কটা ক্রেডিট কার্ড আছে, আমার কাছে 3টে আছে, আমি এই ক্রেডিট কার্ডে এত টাকার লিমিট আছে, ওই ক্রেডিট কার্ডে এত টাকার লিমিট আছে। কী করি এই ক্রেডিট কার্ড নিয়ে? এই ক্রেডিট কার্ড নিয়ে অনলাইনে শপিং করি, সিনেমা দেখি, ফুড ডেলিভারি অর্ডার করি, দ্যাট ইজ এত এত ক্যাশব্যাক পাওয়া যায়। তাহলে এই সমস্ত জিনিস আমরা এক্সপেন্সেসের মধ্যে আস্তে আস্তে ফেসে যাচ্ছি। আর এই এক্সপেন্স করার পাশাপাশি আমরা তো স্টক মার্কেটের মধ্যে এখন অপশন ট্রেডিং, ফিউচার ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং এগুলোতে ঢুকে যাচ্ছি, বাইরে বাইরে পার্টি করতে চলে যাচ্ছি, যেটাতে আমরা হিউজ টাকা এক্সপেন্স করে ফেলছি। আমরা ইনভেস্ট করার জায়গায় এক্সপেন্সে বেশি মন দিচ্ছি এখন। দেখুন, আমিও আমার 20s মধ্যেই আছি, 30-র কাছাকাছি রয়েছি, তো আমি এই এক্সপিরিয়েন্সটা বুঝতে পারছি, কারণ এই জিনিস একদিন আমি নিজেও ফিল করেছি, নিজেও রিয়েলাইজ করেছি, নিজে করে দেখে নিয়েছি এগুলো। এবার এর উপরেও সব থেকে বড় জিনিস কি আছে? আমাদের প্যারেন্টসদের কম্প্যারিজন। আমাদের যারা জেনজি বা মিলেনিয়ালরা যারা আছে, তাদের প্যারেন্টসরা রেগুলার দেখবেন বলে থাকবেন যে জানিস তুই এই করছিস, এই দেখ অমুকের বেটা কী করেছে, দেখ অমুকের বেটা একটা বাড়ি কিনেছে, একটা গাড়ি কিনেছে, একটা থার কিনেছে, একটা বাইক কিনেছে, এ দেখ কত ইনকাম করে। তো এরকম অমুকের ছেলে তমুকের ছেলের এক্সাম্পল তো নিশ্চয়ই আপনি পেয়েছেন। এবং তার সাথে সাথে অমুকের ছেলে তমুকের ছেলে, এই কথাটা তো ঠিকই, যে আমরা আগে এটা দেখতে পেতাম যে না, আমাদের বাড়ির পাশে কেউ একজন সত্যিই করেছে, বা কেউ একজন ইউনিক কিছু কাজ করছে, সবার থেকে একটু ডিফারেন্ট কিছু করেছে এই বয়সে এসেও। কিন্তু এখন যদি দেখেন এই এক্সাম্পলটা চারিদিকে রয়েছে, আপনার কী হবে? আপনি মোবাইলে স্ক্রল করছেন, কোনো একটা রিলস দেখছেন, রিলস তুলতে গিয়ে দেখছেন আপনার মোবাইলে বা আপনার ইনস্টাগ্রামের মধ্যে হঠাৎ করে দেখছেন আপনার একটা বন্ধু, যে আগে কিছুই করতো না সেরকম কিছু, এখন দেখছেন বিরাট ইনকাম করছে, থার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ রয়্যাল এনফিল্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ আগে সেরকম কিছু ইনকামই করতো না, সে এখন পাহাড়ে ঘুরতে বেড়াচ্ছে, স্কাই ডাইভিং করছে, কিছু না কিছু বড় ইনকাম করছে, বড় গাড়ি কিনে নিয়েছে, বড় বাড়ি কিনে নিয়েছে, কী করে করেছে কিছুই জানি না। তাহলে এই দেখে আমাদের মধ্যে ফোমো হচ্ছে, এইদিকে আমাদের প্যারেন্টসরা তো আমাদেরকে কম্পেয়ার করছেই, সঙ্গে আমাদের মধ্যেও সাবকনসিয়াস মাইন্ডে ইন্টারনাল আমরা কম্প্যারিজন কন্টিনিউয়াসলি করে যাচ্ছি। এবার আমরা যারা 20s 30s মধ্যে এখন একটা বাড়ি গাড়ি কিনতে পারলাম না, আমাদের বাবা মা যখন আগে 4-5 হাজার টাকা, 6 হাজার টাকা, ইভেন 10 হাজার টাকার মধ্যে ইনকাম করতো, তখন দেখবেন যে তারা সংসারও চালিয়েছে, তারা বাড়িও তৈরি করেছে, এবং তারা ছেলে মেয়েদের পড়াশোনা, ছেলে মেয়েদের বিয়ে সব কিছুই তারা দিয়েছে। এবং এদিকে আমরা কি করছি? আমরা এখন 50 হাজার টাকা, 60 হাজার টাকা ইনকাম করি, কিন্তু তার সত্ত্বেও একটা গাড়িও কিনতে পারিনি। এবং আমাদের প্যারেন্টসরাও আমাদেরকে এটা বলে যে আমি তো তোদের সমতে 20-22 বছর বয়সেই আমি দেখবি একটা বড় বাড়ি করে নিয়েছিলাম, বড় গাড়ি করে নিয়েছিলাম, তুই তো একটা নিজের জন্য একটা গাড়িও এখন অবধি কিনতে পারছিস না, আমার থেকে 10 গুণ বেশি ইনকাম করছিস। তো আমাদের মনের মধ্যে একটা কনস্ট্যান্ট রিগ্রেট চলেই, যে আমরা আমাদের সেম এজে আমাদের বাবা মার থেকেও বেটার হতে পারলাম না। কারণ সমস্ত বাবা মাই চাই, সকল বাবা মাই চাই যে তাদের ছেলেরা যেন তাদের থেকে বেটার হোক, তাদের থেকে বেটার পারফর্ম করুক লাইফের মধ্যে। কিন্তু আমরা আমাদের বাবা মা যেই বয়সে বাড়ি করে নিয়েছিল, গাড়ি করে নিয়েছিল, সেম এজে বাবা মার থেকে 10 গুণ বেশি ইনকাম করেও আমরা সেই জিনিসগুলো অ্যাচিভ করতে পারছি না। আমরা আমাদের লাইফে ফেলিয়ার, এই জিনিসগুলো আমাদের কাছে কনস্ট্যান্ট রিগ্রেটের মতো মনে হয়। আর অ্যাকচুয়ালি এর পিছনে জেনজি বা মিলেনিয়ালদের বিশেষ কোনো দোষ কিন্তু নেই, দোষ হচ্ছে সিচুয়েশনের। কারণ আপনি যদি ডেটা চেক করেন, সব থেকে বেশি এখন ইনভেস্টমেন্টের জগতে পা রেখেছে কিন্তু জেনজি বা মিলেনিয়ালরা। তারা কি করছে? তারা রেগুলার এসআইপি করছে। আপনি দেখবেন প্রত্যেকজনই এখন কম বেশি কিন্তু এসআইপি করে, কিন্তু কত টাকার অ্যাভারেজ এসআইপি করে? 1000 টাকার অ্যাভারেজ এসআইপি করে। আপনি যদি জেনজিতে দেখেন, ওই 500 টাকা, 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা এর মধ্যে এসআইপি করেন। তাহলে এই যে এসআইপি অ্যামাউন্ট 1000-1200 টাকা, আপনি একটু ভেবে দেখুন তো, এই এসআইপি অ্যামাউন্টকে আপনার ফিউচারে গিয়ে ওয়েলথ ক্রিয়েট করবে? আপনি ফিউচারে গিয়ে বাড়ি গাড়ি যেগুলো ভাবনা চিন্তা করছেন সেটাকে কিনতে পারবেন? কারণ আজকে আপনি 1000 টাকা ইনভেস্ট করেও হয়তো কোটিপতি হতে পারবেন 20 বছর পরে, কিন্তু 20 বছর পরে গিয়ে ওই কোটি টাকার ভ্যালু কি আজকের অ্যামাউন্টের তুলনায় সেম লেভেলে থাকবে যেই কোটি টাকার আজকে ভ্যালু রয়েছে? অবশ্যই তা নয়। তাহলে এই 1000 টাকার এসআইপি কিন্তু আপনার মধ্যে ডিসিপ্লিন তৈরি করবে,
কিন্তু ওয়েলথ ক্রিয়েট করবে না। কারণ এই ডিসিপ্লিন থেকেই আপনি কি শিখবেন, আজকে যখন আপনি 10,000 12,000 টাকা ইনকামের মধ্যে 1,000 টাকার এসআইপি করছেন, তাহলে আপনার মধ্যে ডিসিপ্লিন তৈরি হয়েছে। প্রত্যেক মাসের 4-5 তারিখে এসআইপি কেটে যায়। যেমন ধরুন আমার নিজস্ব এসআইপি আমি করে রেখেছি 7 তারিখে, তো প্রত্যেক মাসের 7 তারিখে আমার অ্যাকাউন্ট থেকে এসআইপি কেটে যায়, যেটা আমার কাছে হ্যাবিট। সময়ের সাথে সাথে সেই এসআইপি আমার বাড়াচ্ছে। আমি নিজেও স্টক মার্কেটে ইনভেস্ট করি, এসআইপিতেও ইনভেস্ট করি, এবং আমি প্রত্যেকজনকে আপনাদেরকেও বলি যে মিনিমাম 500 টাকা দিয়ে হলেও এসআইপি শুরু করুন। কারণ এসআইপি দিয়েই আপনার মনের মধ্যে হ্যাবিট ক্রিয়েট হবে। আমি সবসময় বলি তো যে কম অ্যামাউন্ট হোক, শুরু করেন এসআইপি। আমাদের ডিসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে, সেখান থেকে একদম ফ্রিতে আপনি অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং আজ থেকেই ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুন। কারণ এটা থেকে আপনার মধ্যে হ্যাবিট ক্রিয়েট হবে। এবং আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে ইন ফিউচার আপনার যদি অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেমও হয়, তাহলে বুল অফ বেঙ্গল অফিসিয়াল এই ইমেল আইডিতে মেল করবেন, আমরা আপনার প্রবলেম ডাইরেক্টলি অ্যাঞ্জেল ওয়ার টিমের সাথে কথা বলে সলভ করে দেবো। তাই এখনই যান, অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং আজ থেকে মিনিমাম 1,000 টাকা 500 টাকা যেটাই আছে আপনার কাছে, 100 টাকা সেটা দিয়েও এসআইপি শুরু করুন, যাতে আপনার হ্যাবিট ক্রিয়েট হয়। তো এই হ্যাবিট যখন আপনার ক্রিয়েট হয়ে যাবে, তখন আপনি আগামী দিনে যখন 1 লাখ টাকা ইনকাম করবেন, তখন আপনি 10,000 টাকারও এসআইপি করতে পারবেন। কারণ এই এসআইপিটা আপনার মধ্যে হ্যাবিট ক্রিয়েট করছে। কিন্তু আপনি এত কিছু এসআইপি করার পরেও সব যখন ক্যালকুলেশন করে দেখছেন, তারপরে আপনি হিসাব করে দেখছেন যে আপনার বাড়ি তৈরি করতে সময় লাগবে প্রায় 20 বছর। তা 20 বছর পরে আপনি লাইফের গোল অ্যাচিভ করতে পারবেন, বা 15 বছর পর লাইফের গোল অ্যাচিভ করতে পারবেন। আর এইদিকে যখন আপনি রিলস দেখছেন, মোবাইলে ইনস্টাগ্রামে দেখছেন, ভিডিও দেখছেন, বন্ধুর বিভিন্ন পোস্ট দেখছেন, সেখানে দেখছেন যে তারা বাড়ি কিনে নিয়েছে, গাড়ি কিনে নিয়েছে। কীভাবে কিনেছে জানি না, কেউ অপশন ট্রেডিং করেছে, কেউ ফিউচার ট্রেডিং করেছে, এইসব তারা করেছে। কোনো বন্ধু আমাদেরকে অপশন ট্রেডিং করে এসে প্রফিট দেখাচ্ছে, দেখ আমি এত টাকা প্রফিট করলাম। তো এই সব দেখে আমাদের মধ্যে ফোমো হচ্ছে যে আমরা হয়তো পিছিয়ে যাচ্ছি, আমাদের বাবা মাকে আমরা হয়তো সেরকমভাবে ভালোভাবে দেখতে পাচ্ছি না, ভালোভাবে রাখতে পারছি না, আমার বন্ধুরা আমাদের লাইফে এভাবে এগিয়ে গেল। কনস্ট্যান্ট কম্প্যারিজন, প্যারেন্টসরা তো আলাদাভাবে করতো, সেটা বাদই দিলেন, কিন্তু কনস্ট্যান্ট আমরা নিজের মধ্যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমরা এই বন্ধুর সাথে, ওই বন্ধুর সাথে, তাকে সাথে, ওর সাথে, তার সাথে কম্পেয়ার করতেই থাকছি নিজেকে। এবং এই কম্প্যারিজনের কারণেই আমরা হাইয়েস্ট রিস্ক নিচ্ছি এখন। যদি দেখেন যে জেন জি, আপনি নিজেকে বিচার করুন না, আপনি যদি 20 থেকে 30 বছর এজের মধ্যে হন, আপনি কি এরকম রিস্ক নেননি? আপনি কন্টিনিউয়াসলি রিস্ক নিয়েছেন, তাহলে ইজি মানি টাকা কামানোর ইচ্ছা করেছেন। কারণ এই প্রসেসে আপনি যদি ইনভেস্টমেন্টের থ্রুতে যদি আপনি করতে চান, আপনি ওয়েলথ ক্রিয়েট করতে চান, তার জন্য তো সময় লাগবে, অবভিয়াসলি লং টার্মে ওয়েলথ ক্রিয়েট হবে। তো আপনি লং টার্মে তো সেই গোলগুলো আছে পড়তে আপনার টাইম লেগে যাবে। তো ভবিষ্যৎকে দেখেছে, আপনার মধ্যে সবসময় এটা থাকবে। আপনার বন্ধু করেছে, তাহলে আপনি কেন পারবেন না? তা আপনি সবসময় রিস্ক ক্লিয়ার হতে যান। আপনি কি করেন? আপনি অপশন ট্রেডিং করেন, ফিউচার ট্রেডিং করেন, সেখানে অনেক বড় বড় লস হয়। আবার কেউ কেউ ক্রিপ্টো মার্কেটের মধ্যে ইনভেস্ট করে। আমি প্রায়ই এখন যারা আমার থেকে এজে কম রয়েছে, বিশেষ করে আমার ভাই লেভেলে যারা রয়েছে, ভাইয়ের এজে যারা রয়েছে, যখনই দেখা হয় বলে যে দাদা আমাকে একটু দেখো না, এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমি ইনভেস্ট করি, ফরেক্স মার্কেটের মধ্যে ইনভেস্ট করি। আমি তো বলবো যে স্টক মার্কেটের থেকেও সবথেকে বেশি ইনভেস্টমেন্ট টাফ ডিসিশন ক্রিপ্টো বা ফরেক্সে তো আরও টাফ বলবো। কিন্তু যারা জেন জি, তারা নিজেদের বাবার টাকা, মায়ের টাকা নিয়ে, বা যারা সামান্য কিছু ইনকাম করে, সেগুলো নিয়েই প্রথমে রিস্কে চলে যাচ্ছে। কেন? কারণ তারা লাইফে এই গোলগুলো অ্যাচিভ করবে, থার গাড়ি নিয়ে ঘুরবে, রয়্যাল এনফিল্ড নিয়ে ঘুরবে। আরে আপনার বন্ধুরা ঘুরুক না, আপনি কেন ওটাতে দেখতে যাচ্ছেন? আপনি যখনই অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করতে যাচ্ছেন, তখনই তো আপনার মধ্যে এই প্রবলেমটা আসছে যে আপনি হয়তো অ্যাচিভ করতে পারছেন না বা প্রবলেম হচ্ছে। আপনি নিজের মাইন্ডসেটকে আগে স্ট্রং রাখুন। আর এই চক্করেই আমাদের জেনজি বা মিলেনিয়ালদের সাথে স্ক্যাম হয়ে যায়। দেখবেন আমরা প্রচুর স্ক্যামের শিকার হই। কেন? কারণ বলে যে ইজি মানি দিয়ে দেবো, 1কে 10 করে দেবো, 10কে 15 করে দেবো। তো এই ইজি মানির চক্করে আমাদের সাথে স্ক্যাম হয়। তো রিসেন্টলি বিভিন্ন ফাইন্যান্স অ্যাপ রিলেটেড স্ক্যাম তো আপনি শুনেছেন, জেনজিরা করে। কোথা থেকে 1 লাখ টাকা লাগালে 10 লাখ টাকা হয়ে যাবে, এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়। তো এরকম ঘটনা জেনজির সাথে প্রত্যেক নিয়তই ঘটতে থাকছে। দেখুন, আমি তাও বলবো যে আপনাদের বিশেষ কোনো দোষ এখানে নেই। কারণ আমাদের বাবা মায়েরা আজ থেকে 10-15 বছর আগে, 20 বছর আগে এফডিতে ইনভেস্ট করতো। তখন এফডির রিটার্ন কত পাওয়া যেত? তখন এফডিতে ওই মোটামুটি 9-10% রিটার্ন পাওয়া যেত। ওই 9-10%-এর দিব্যি তারা তাদের সংসার চালাতো, তারা তাদের ছেলে মেয়েকে মানুষ করেছে, পড়াশোনা করিয়েছে, বিয়ে দিয়েছে, এবং সঙ্গে বাড়ি ঘরও বানিয়েছে ওই এফডিতে ইনভেস্ট করেই। কিন্তু আমাদের সময় এফডি রিটার্ন কত? ওই 6-7%। আর ইনফ্লেশন কত? 6-7%। তাই ইনফ্লেশনও কন্টিনিউয়াসলি উপর দিকে বেড়েই চলেছে। এবং এই ইনফ্লেশনকে আমরা বিট করার জন্য কী করছি? কন্টিনিউয়াসলি রিস্ক নিচ্ছি, রিস্কি আর অ্যাসেট ক্লাসের দিকে যাচ্ছে, ক্রিপ্টোর দিকে যাচ্ছে, ট্রেডিংয়ে দিয়ে যাচ্ছি, কেউ কেউ ট্রেড করছে, অপশন করছে, ফিউচার করছে। তো এই প্রবলেমগুলো কন্টিনিউয়াসলি আমাদের সাথে হচ্ছে, কারণ আমাদের এই সিচুয়েশন আমাকে দৌড়ে দৌড়ে মারছে আমাদেরকে। যেন মনে হচ্ছে আমরা যেন রেসের ঘোড়া, যে সারাদিন দৌড়েই যাচ্ছে। নিজের জীবনে আমরা নিজেই হাঁপিয়ে উঠছি। এই সিচুয়েশন এখন হচ্ছে আমাদের সাথে। আর আমাদের বারবার মনে হচ্ছে যে আমাদের বাবারা মিডিল ক্লাসে ছিল, তো আমরাও এখন মিডিল ক্লাসে আছি, লোয়ার মিডিল ক্লাসে আছি। এই মিডিল ক্লাসের চঙ্গুল থেকে বেরোবো কী হবে? এর ফাস্টেস্ট ওয়ে কিন্তু এই ইজি মানি। এই ইজি মানি ওয়েতে ইনকাম করলে আমরা মিডিল ক্লাসের চঙ্গুল থেকে বেরোবো। এবং এই যে চক্র, এই যে গোল চক্র, যে মিডিল ক্লাস থেকে মিডিল ক্লাসেই রয়ে যাচ্ছি, এই গোল চক্র থেকে বেরোবো। কারণ দিনের দিন আপনাদের বাবা মারা তার লাইফ চালিয়ে, তার ইনকাম করে যতটা না কষ্ট সংসার চালিয়েছে, আজকে মানুষ 50-60 হাজার টাকা ইনকাম করেও কিন্তু তার থেকে বেশি কষ্ট হচ্ছে তাদের জীবন চালাতে। কারণ এত বেশি স্কুল ফিস, আপনার ছেলে থাকলে ছেলে মেয়েদের স্কুল ফিস, আপনার বাড়ি ঘর চালানো, সংসার খরচা, বাবা মায়েদের ওষুধ, তার বিল, ইলেকট্রিসিটি বিল, জলের বিল, সমস্ত কিছু নিয়ে যদি আপনি বিচার করেন,
50-60 হাজার টাকায় এখন আর কিছু হচ্ছে না। ইভেন আমি 50-60 হাজারও বেশি বলছি, অনেকের তো 20-30 হাজারও ইনকাম রয়েছে, তো তাদের সংসার চালানো খুব বেশি মুশকিল হয়ে যাচ্ছে। তারপর তো ইনভেস্টমেন্ট তো বাদই দেন, ইনভেস্টমেন্ট তারা বাড়াবে কী করে, অ্যামাউন্ট তারা বাড়াবে কী করে এখানে। তো দেখুন আমি সবটাই বুঝতে পারছি, আমি প্রবলেম বুঝতে পারছি। এবার আপনি বলবেন যে প্রবলেম তো বুঝলাম, তাহলে সলিউশন কি, এর থেকে বেরোনোর উপায় কি, এখান থেকে ওয়ে আউট কী রয়েছে, কীভাবে আমি আমার লাইফে মিডল ক্লাসের থেকে বেরোতে পারবো, আমি আমার লাইফে একটা পিক লিপ নিতে পারবো। তো দেখুন আপনি যদি আমার থেকে বয়সে ছোটো হন তাহলে আমি আপনাকে ভাই হিসাবে বলবো, এবং আমার থেকে বয়সে যদি একটু বড় হন তাহলে আমি আপনাকে দাদা হিসাবে রিকোয়েস্ট করবো, বা আপনাকে এটাই সাজেশন দেবো যে আপনি লাইফে বেশ কিছু পাথ ফলো করুন, যেই পাথগুলো আপনাকে ফাইন্যান্সিয়াল গোল অ্যাচিভ করতে হেল্প করবে এবং আপনাকে ওয়েলথ ক্রিয়েট করতেও হেল্প করবে। একদম চিন্তা করবেন না, ওয়েলথ ক্রিয়েট আপনার অবশ্যই হবে। সবার প্রথম নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করা বন্ধ করুন। আর আপনি যদি আজকে নিজের 20s বা 30s মধ্যে আছেন, আর আপনার যদি মনে হচ্ছে যে লাইফে খুব বেশি বার্ডেন, খুব বেশি প্রেশার হচ্ছে, আপনার যদি মনে হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে, আপনার যদি মনে হচ্ছে যে এত প্রেশারে আমি সারাদিন দৌড়াচ্ছি তারপরে আমি নিঃশ্বাস ফেলতে পারছি না, খুব বেশি হেডেক হচ্ছে, খুব বেশি চাপ হচ্ছে, খুব প্রেশার নিয়ে ফেলছি, দেখুন আমি আপনার সিচুয়েশান বুঝতে পারছি, কারণ আমিও প্রায় 30s কাছেই রয়েছি। তো আমিও এই সিচুয়েশান ফিল করেছি, একটা টাইম আমিও এটা বুঝতে পেরেছি। তো আমি আপনার সাথে সম্পূর্ণ রিলেট করতে পারছি। অ্যাকচুয়ালি আপনার এখানে দোষ নেই, আমি এই কারণেই বলছি, কারণ আপনি কম্পাউন্ডিংয়ের বেনিফিট কোনোদিন দেখেনি। আর আমাদের বাবা কাকারাও বিশেষ করে কম্পাউন্ডিংয়ের বেনিফিট কিন্তু বিশেষ দেখেনি যে আপনাকে এই এক্সপিরিয়েন্সটা দেবে। কারণ আপনি যদি দেখেন যে 2013 সাল থেকে মোটামুটি মিউচুয়াল ফান্ড শুরু হয়েছিল, তার আগে তো সেরকম মিউচুয়াল ফান্ড ছিল না, সবাই এফডিতে ইনভেস্ট করতো এবং তখনও খুব বেশি পপুলার ছিল না। মিউচুয়াল ফান্ড আপনাকে কত বেশি রিটার্ন দেবে? মিউচুয়াল ফান্ডে 12% ধরে চলুন, আর যদি লং টার্মে ধরেন তাহলে 15-16% রিটার্ন চলে যায়। তো মিউচুয়াল ফান্ডই কিন্তু আপনাকে আলটিমেটলি যদি ডিসিপ্লিনের সাথে ফলো করেন তাহলে আপনাকে রিটার্ন এনে দেবে। মিউচুয়াল ফান্ড আমাদের ডিসক্রিপশন এবং পিন কমেন্টের লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট ওপেন করে অবশ্যই করতে পারেন। তা আপনাকে এই যে মিডল ক্লাসের যেই চক্র, এই চক্র থেকে বেরোনোর জন্য আপনাকে 5টা রুল ফলো করতে হবে। নাম্বার 1, বিলিভ ইন ইয়োর সেলফ। প্রথমে আগে নিজের উপর বিলিভ করুন যে আপনি করতে পারবেন, আপনিও একদিন বাড়ি করতে পারবেন, আপনিও একদিন গাড়ি করতে পারবেন। ওই বন্ধুটার মতো নয়, নিজের মতো। অন্যের ছেলের সাথে কম্পেয়ার করেন না, নিজেকে অমুকের ছেলের সাথে তমুকের ছেলের সাথে কম্পেয়ার করেন না, নিজেকে অন্যজনের সাথেও কম্পেয়ার করেন না। কে কী বলছে না বলছে এই নিয়ে ভাবার দরকার নেই। আপনি নিজের মাইন্ডসেটকে স্ট্রং করুন যে আপনি করতে পারবেন, যেই প্রসেসে আপনি করতে চাইছেন সেই প্রসেসেই করতে পারবেন। ইজি ওয়ে নয়, হার্ড ওয়েতেই করতে পারবেন। নাম্বার 2, বিলিভ ইন ডিসিপ্লিন। এই যে আমি বললাম যে 1000 টাকা দিয়ে মিনিমাম ইনভেস্ট করুন, 500 টাকা দিয়েও মিনিমাম ইনভেস্ট করুন, এসআইপি করুন। কারণ প্রত্যেকটা ডেটে আপনার অ্যাকাউন্ট থেকে যখন একটা নির্দিষ্ট ডেটে টাকা কাটতে থাকবে, আপনার ওটা হ্যাবিটে ক্রিয়েট হবে। আপনার মনেই হবে না যে ওই টাকাটা কাটছে, বা আপনার মনে হবে যে ওটা আপনার একটা এক্সপেন্সের পার্ট। সেটা বাদ দিন, সেটা চলতে থাকবে। আমার যেমন 7 তারিখের মধ্যে এসআইপি চলছে, আমার কোনো দিন ফিলই হয়নি। আমিও একদিন নিজে 1000 টাকা দিয়ে এসআইপি শুরু করেছিলাম। তো আজকে সেই এসআইপির অ্যামাউন্ট অনেকটা চেঞ্জ করেছে এবং অনেকটা বাড়িয়েছে সেখান থেকে। কী করে বাড়ালাম? আস্তে আস্তে যখন আপনার ইনকাম বাড়বে, এই এসআইপি অ্যামাউন্টটা আপনি ধীরে 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 বাড়াতে পারবেন। আর তখন মনে হতো যে 1000 টাকা যখন প্রথম ইনভেস্ট করতাম না, তখন আমারও মনে হতো যে এতটা টাকা ইনভেস্ট করে ফেলছি, এই টাকাটা তো আমি অন্য কিছু করতে পারতাম, বিরিয়ানি এনে খেতে পারতাম, পিৎজা এনে খেতে পারতাম, বা বন্ধুদের সাথে গিয়ে পার্টি করতাম। তো সেই জিনিসটাকে আমি মাইন্ডসেট করে নিয়েছি যে এটাকে একটা খরচ হিসাবে ধরলাম এবং এটা এসআইপির মধ্যে রেগুলার চলতে থাকবে। আমি আপনাকেও বলবো, আমি আবারও বলবো, বারবার বলবো যে আমাদের ডেসক্রিপশন এবং পিন কমেন্টে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে, একদম ফ্রিতে আজই অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং আজ থেকে এই ভিডিও দেখার জাস্ট পর থেকেই আপনি ইনভেস্টমেন্ট শুরু করুন। দেখুন এটা হচ্ছে হ্যাবিট। 100 টাকা আপনার পকেটে আছে তো, 100 টাকা আপনার অ্যাকাউন্টে আছে তো, ইনভেস্ট করে দিন। 100 টাকা দিয়েও ইনভেস্টমেন্ট করা হয়। আপনি যদি জানতে চান বেস্ট মিউচুয়াল ফান্ড, আমি বেস্ট মিউচুয়াল ফান্ড 2026 নিয়ে ভিডিও বানিয়েছি, অবশ্যই দেখে নিন। কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন সেগুলো সবই এই ভিডিওতে বলা আছে। তাই এখনই আমাদের ডিসক্রিপশনের পিন কমেন্ট থেকে অ্যাকাউন্ট ওপেন করে ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করুন। আর নাম্বার 3, এই ভুল ধারণায় কখনো থাকবেন না যে নিজে ওই রাত্রিবেলায় একটা 500 টাকার ডেজার্ট না খেলে, 500 টাকার একটা পিৎজা না খেলে আপনি হয়তো নিজেকে কুল দেখাতে পারবেন না, বন্ধুদের সাথে পার্টিতে না গেলে আপনি হয়তো কুল হবেন না। আরে বাবা, আপনি হট আছেন, হটই থাকুন না, কুল হওয়ার কোনো দরকার নেই, লোক দেখানি করার দরকার একদম নেই। আমরা সবসময় জেনজিরা সব থেকে বেশি ভুল কী করি যে ওই বন্ধুটা থার নিয়ে ঘুরছে, ওই বন্ধুটা রয়্যাল এনফিল্ড নিয়ে ঘুরছে, আমিও লোন নেবো, পার্সোনাল লোন নেবো, রয়্যাল এনফিল্ড কিনবো। কী দরকার আছে? ওই বন্ধুটা কী করছে আমি তো জানি না, ও কী করে কিনেছে আমি জানি না, ওর বাবার টাকায় কিনেছে নাকি নিজের ইনকাম কিনেছে তাও আমি জানি না, কোনো প্রয়োজন নেই জানার। আপনি আপনার নিজস্ব সাইকেল আছে, ঘুরুন, নিজস্ব একটা স্কুটার আছে, সেটা নিয়ে ঘুরুন, কোনো প্রয়োজন নেই, কিছুই নেই, হেঁটে ঘুরুন। বছরে 4টে করে ফ্রেন্ডদের সাথে ভ্যাকেশন করানোর কোনো দরকার নেই। নিজের ইনকামের দিকে ফোকাস করুন, নিজের সেভিংসের দিকে ফোকাস করুন, কারণ এই সেভিংসই আপনাকে ফিউচারে বাঁচাবে। কারণ এই যেই ফাইন্যান্সিয়াল নিহিলিজম, এটাই আমাদেরকে ভবিষ্যতে মেরে ফেলবে একদিন। কারণ এই নিহিলিজম থেকে বেরোনোর জন্য একমাত্র উপায় হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিনারি ওয়েতে ফলো করুন প্রত্যেকটা প্রসেস। আর নাম্বার 4, এই যে আমি বললাম যে টাকা বাঁচান, বেশি ঘুরবেন না, বেশি করবেন না, তার মানে কি আমি বলতে চাইছি তাহলে নিজের জীবনে বাঁচার কিছুই নেই? আপনি সারাদিন অফিস যাচ্ছেন, বিজনেস করছেন, নিজের মাথার ঘাম পায়ে ফেলছেন, ইনকাম করছেন, তাহলে ইনকামটা কি নিজের জন্য খরচা করবেন না? নিজের জীবনে বাঁচার কোনো অধিকার নেই? সিনেমা দেখতে যাবেন না? বিরিয়ানি খাবেন না? একদম নয়।
অবশ্যই খাবেন, কিন্তু সেটাও রুল বেসড। কীরকম? আপনার ইনকাম যদি আজকে 100 টাকা হয়, 30 টাকা সরিয়ে রাখুন। ওই 30 টাকা আপনি আপনার জন্য খরচা করবেন, কাউকে কৈফিয়ত দেওয়ার দরকার নেই। ওটা আপনার নিজের লাইফকে বেটারমেন্ট করার জন্য ইউজ করুন, নিজের লাইফে ভালো করে বেঁচে থাকার জন্য ইউজ করুন। যদি মনে হচ্ছে যে একদিন পার্টিতে যেতে হবে, ওই 30 টাকার মধ্যে খরচা করুন। যদি মনে হচ্ছে একদিন কোল্ড ড্রিঙ্ক খেতে হবে, ওই 30 টাকার মধ্যে খরচা করুন। যদি মনে হচ্ছে সিনেমা দেখতে হবে, মাসে একটা করে সিনেমা দেখতে যান না, কী অসুবিধা আছে? কিন্তু ওই 30 টাকার মধ্যে সেটা আপনি খরচা করুন। তাই এই যে প্রসেসকে ফলো করুন, যাতে আপনি ওই ফাইন্যান্সিয়াল নিহিলিজমের যে চঙ্গুল সেটা থেকে বেরোতে পারেন। আর সবসময় গিল্ট ফ্রি স্পেন্ডিং করুন। নিজের লাইফে কোনো গিল্ট রাখবেন না। আপনার টাকা, ওই 30 টাকা আপনার। আপনি ওই 30 টাকা নিজের জন্য ইনকাম করেছেন, নিজের খরচা করার জন্য ইনকাম করেছেন। নিজে ঘুরবেন ফিরবেন, বন্ধুদের সাথে বেড়াবেন, যা করবেন ওই 30 টাকার মধ্যে করুন, কিন্তু 30 টাকার বাইরে না। তো 30 টাকাটাই আপনার নিজের জন্য, শুধুমাত্র নিজের জন্য খরচা লিমিট করে দিন। আর নাম্বার 5, সব থেকে ইম্পর্টেন্ট, নো ফাইন্যান্সিয়াল বার্ডেন। কারণ আপনি যদি নিজের লাইফের 20s বা 30s মধ্যে আছেন, আপনি নিজেই জানেন না যে আজকে আপনি কলকাতায় আছেন, কালকে আপনি দিল্লিতে যাবেন কিনা, কালকে দিল্লিতে আছেন তো পরশু মুম্বাই যাবেন কিনা, আপনি কোথায় গিয়ে সেটেল হবেন, কোথায় গিয়ে জব করবেন, কোথায় গিয়ে বিজনেস করবেন, এর জন্য আপনার আগামী 10 বছর, 15 বছর, 20 বছর পড়ে আছে। তো এই টাইমটা, এই সময় যদি আপনি বড় লোন নিয়ে নিন, পার্সোনাল লোন নিয়ে ফেলেন, বড় বাইকের লোন নিয়ে ফেলেন, গাড়ির লোন নিয়ে ফেলেন, আপনি ধরুন কোনো একটা জব করছেন, সেই জবটা আপনি ছাড়তে চান, কিন্তু আপনি স্যালারির জন্য ছাড়তেই পারবেন না, আপনাকে ওখানেই দগদাতে হবে। কারণ আপনি যেই ইএমআইটা করে নিয়েছেন না, সেই ইএমআইটা আপনাকে বেঁধে দেবে। কী দরকার আছে নিজেকে বাঁধার? দেখো, লোন সবসময় আমি বলি, দুটো লোন সবসময় বেস্ট হয়। নাম্বার 1, 20s মধ্যে যদি থাকেন তাহলে এডুকেশন লোন বেটার। নাম্বার 2, নিজে যদি 30s মধ্যে আছেন, বাড়ি কেনার প্ল্যান করে ফেলেছেন, ডাউন পেমেন্ট করতে হবে বা ইএমআই করতে হবে, তাহলে হোম লোনেও ইন্টারেস্ট খুব বেশি নয়। যদিও আমরা দেখেছি যে ওভার দি ইয়ার্স হোম লোনের ইন্টারেস্ট আমাদের বেড়েছে, কিন্তু ওভারঅল এই দুটো লোন হচ্ছে গুড লোনের ক্যাটাগরির মধ্যে পড়ে। তাই লোন যদি নিতে হয় এই দুটোই নিন, এছাড়া নিজের উপর বার্ডেন করবেন না। দেখুন, আমি অনেক আমার ছোটো ছোটো ভাইদের সাথে দেখা করি, অনেকে তো বলছি না যে অনেকের কাছে 4-5টা ক্রেডিট কার্ড আছে, আমার কাছে হয়তো এতগুলো ক্রেডিট কার্ড নেই যতগুলো তার কাছে আছে, এবং তারা কম্পিটিশন করে যে কার কাছে কত বেশি ক্রেডিট কার্ড এবং কে কত স্পেন্ড করতে পারে। তো এইগুলোর কোনো প্রয়োজন নেই। কেন নিজেকে ফাইন্যান্সের বার্ডেনে জড়াচ্ছেন? আপনি যদি ক্রেডিট কার্ডের মধ্যে বড় অ্যামাউন্ট স্পেন্ড করে বসে যান, সেটা যদি আপনি মেটাতে না পারেন, সেটাতে বার্ডেনের মধ্যে জড়িয়ে পড়বেন। তার জন্য আপনাকে কোনো কোম্পানি থেকে চেঞ্জ করতে যান, কোনো নতুনভাবে মাইন্ডসেট ভাবতে যান, কোনো বিজনেস প্ল্যান শুরু করতে যান, করতেই পারবেন না, আপনি বেঁধে ফেলবেন নিজেকে। আর ফাইনালি একটা কথাই আমি সবাইকে বলবো, যে কোনোভাবেই কারোর সাথে নিজেকে কম্পেয়ার করবে না। দেখুন, প্যারেন্টসরা অনেক সময় অনেক কথাই বলবে, কারণ তারা যেই সিচুয়েশনে ছিল, তারা যেই টাইমে ছিল, সেই টাইমে এত এআই এর বুম আসেনি, সেই টাইমে এত বেশি জব চেঞ্জেস হয়নি যে আজকে দিল্লিতে কাজ করছি তো কালকে মুম্বাই, কালকে কলকাতায়। প্রত্যেক মুহূর্তে আমাদের কাছে কনস্ট্যান্টলি আমাদের সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। দেখুন, আজ থেকে 2 বছর আগে এআইয়ের এমন কোনো ব্যাপারই ছিল না, কিন্তু এখন দেখুন এআই আমাদের কত কাজ করে দিয়েছে। ChatGPT লঞ্চ হয়েছে, কোপাইলট লঞ্চ হয়েছে, ক্লড এআই লঞ্চ হয়েছে, বড় বড় এআই কোম্পানিজরা লঞ্চ হয়েছে, বড় বড় বিজনেস ঠাপ হয়ে যাচ্ছে, তো বড় বড় আইটি কোম্পানিরা লে অফ করছে। তো এই যে সিচুয়েশন, আমাদেরকে প্রত্যেক নিয়ত অ্যাডাপ্টেবল হতে হবে। এই অ্যাডাপ্টেবিলিটি আমরা আমাদের মধ্যে আনতে পারবো, যেটা হয়তো আমাদের ফ্যামিলি বা আমাদের প্যারেন্টস অতটা বুঝতে পারবে না, কারণ ওরা ওই সিচুয়েশন রিয়েলাইজ করেনি। তারা এফডিতে ইনভেস্ট করতো, তখনকার সিচুয়েশন তারা নর্মাল ওয়েতেই লাইফ স্টেবল কাটিয়েছে এবং নর্মাল ওয়েতেই তারা জীবনকে খুব ভালোভাবে চালিয়ে নিয়েছে। কিন্তু আমাদের কাছে প্রত্যেক নিয়ত রেসের মতো হয়ে গেছে। তাই আমরা যতটা এই সিচুয়েশনকে বুঝবো, ততটা হয়তো বাকিরা বুঝবে না। এবং নিজের ফ্রেন্ডসের সাথে কম্পারিজন একদম করবেন না। কে কী করছে না করছে দেখার কোনো দরকার নেই, এবং লোক দেখানোরও কোনো প্রয়োজন নেই। এটা তো সব থেকে বেশি অ্যাভয়েড করুন। আপনি আপনার লাইফের গোল সেট রাখুন, নিজের ফাইন্যান্সিয়াল নিহিলিজম এই প্রবলেম থেকে, মাইন্ডসেট থেকে বেরিয়ে যান। দেখুন, আমি জানি আমাদের বাবা মাকেও আমাদের এখনকার সময় বোঝানো একটু কঠিন, কিন্তু তার মানে আমাদের বাবা মা যা কিছু বলছে সেটাকে ভুল? একদম নয়। আমাদের বাবা মা কিন্তু আমাদের ভালোর জন্যই প্রত্যেকটা কথা বলে। হতে পারে তারা এই সিচুয়েশনে এই জিনিস জানে না, এআই নিয়ে জানে না, এখনকার যে সিচুয়েশন রয়েছে, এখনকার যে প্রবলেমস রয়েছে, তারা সব কিছু জানে না। তাদের সাথে ডিসকাস করুন, আলোচনা করুন, তারা আপনাকে সাপোর্টই করবে সবসময়। তাই মনে রাখবেন, কম্প্যারিজন কারোর সাথে নয়। নিজের মাইন্ডসেট, নিজের গোল, নিজের সিদ্ধান্ত স্থির থাকুন, রেগুলার এসআইপি করুন, রেগুলার ইনভেস্টমেন্ট করুন। আর আরও একটা কথা খেয়াল রাখবেন, সবার লাইফের স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট ডিফারেন্ট হয়। কেউ স্লো স্টার্ট করে, কেউ ফাস্ট স্টার্ট করে। কারোর লাইফের এন্ডিং পয়েন্ট খুব ফাস্ট চলে আসে, কারোর লাইফের এন্ডিং পয়েন্ট শেষ অবধি থাকে। কেউ হয়তো এইভাবে পিক করে, দুম করে পড়ে যায়। কেউ হয়তো এইভাবে ধীরে 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 পিক করে, কিন্তু কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে থাকে। অনেকটা স্টক মার্কেটের মতোই। দেখুন না, বিরাট কোহলি এত বড় প্লেয়ার, কিন্তু বিরাট কোহলি যখন ফিল্ডের মধ্যে আসেন, তখন প্রথমেই টুক 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 করে খেলা করে, 1-2 1-2 1-2 করে ব্যাটিং করে। তারপরে কি, যখন 6 মারার টাইম হয়, দুম করে 6 মারে। যখন 4 মারার টাইম হয়, তখনও দুম করে 4 মারে। তাই 4 আর 6 নিজের লাইফে তখনই মারতে হবে যখন প্রপার টাইম আসবে। আর এই ধীরে ধীরে খেলার পরেও কিন্তু বিরাট কোহলি সেঞ্চুরি করে। তার নিজের লাইফেও ফাইন্যান্সিয়াল গোলকে বিরাট কোহলির মতো প্লে আউট করুন। অবশ্যই নিজেকে ডিসিপ্লিন রাখুন এবং সবথেকে বেশি নিজের উপর ভরসা রাখুন। অনেক ধন্যবাদ।